পর্যায়ে আমরা অতিথির কাছে চলে যাচ্ছি। চলুন আমরা পরিচিত হই কে রয়েছে আজকে আমাদের সাথে। প্রথমে আপনাদের নামটা বলবেন। আমার নাম মুক্তা। মুক্তা, হ্যালো 8920 শোনা হয়? জি, সবসময় না, মাঝে মধ্যে শুনি। মাঝে মাঝে আপনি শোনেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন তাহলে যে হ্যালো 8920 মৌলিক কিছু নিয়ম রয়েছে যে আমরা প্রথমেই আমাদের যিনি অতিথি থাকেন তার সম্পর্কে ধারণা পেতে আমাদের শ্রোতারা যারা রয়েছেন তাদেরকে কিছু বেসিক জিনিস সম্পর্কে আমরা প্রথমে ধারণা দিয়ে নিই। যেমন ধরুন আপনার বয়স, আপনি পড়াশোনা করছেন কিনা, কোথায় থাকেন, এইগুলো। আপনি একটু বলবেন যে আপনার বয়সটা এখন কত? আমার বয়স এখন 18। 18 বছর। 18 বছর বয়স্ক মুক্তা আজকে আমাদের এখানে এসেছেন। আমরা এক করতে বলতেই পারি যে সে সাবালিকা, কিন্তু কিশোরী থেকে খুব বেশি দিন হলে সে বের হয়ে আসেনি, মানে কিশোরী বয়সে আমরা বলতে পারি। আর পড়াশোনা এখন করি না। পড়াশোনা এখন করেন না। পড়াশোনা তো করেছেন আপনি, রাইট? জি জি। কত পর্যন্ত পড়াশোনা করেছেন? 9 পর্যন্ত। ক্লাস 9 পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন, তারপরে আর পড়াশোনা আপনার করা হয়নি। কোথায় থাকেন ঢাকাতে? ঢাকায় ধলপুর থাকে, যাত্রাবাড়ি। ধলপুর, যাত্রাবাড়ি। আচ্ছা, আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প। কোথা থেকে আপনি শুরু করবেন? আপনি কিছুটা নার্ভাস, মানে ভয় পাচ্ছেন? না না, ভয় পাচ্ছি না। ওকে, দ্যাটস ভেরি গুড। চলুন শুরু করা যাক। কোথা থেকে শুরু করবেন? স্কুল জীবন থেকে শুরু করি। জি প্লিজ। যখন আমি ক্লাস 5 এ পড়ি তখন মানে আমার বাবা মা আলাদা হয়ে যায়। আপনার বাবা এবং মা আলাদা হয়ে যায়? হ্যাঁ। মানে আলাদা হওয়ার ব্যাপারটা আসলে কি ছিল? আলাদা হওয়ার ব্যাপারটা ছিল মানে আমার আম্মুর সাথে আর কি তালাক হয়ে যায়, মানে ঝগড়া হয়, এরকম ঝগড়ার কারণে আর কি অনেক প্রায় ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, আমার আম্মু আমার বাবাকে ডিভোর্স করে। আপনার মা আপনার বাবাকে ডিভোর্স করে? ঝগড়ার এক পর্যায়ে ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? আমার বাবা আরেকটা বিয়ে করেছিল। ওই সময়টাতে আপনার বাবা আরেকটা বিয়ে করেছিল? জি। ওকে, এটা আপনার মা জানে এবং জানতে পারার পরে ডিভোর্সটা হয়েছে। কয় ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই 2 বোন। আপনি সবার বড়? আমি সবার ছোট। আচ্ছা, আপনার বড় ভাই আছে 2টো, তাই তো? আচ্ছা, তাদের সাথে আপনার বয়সের ডিফারেন্সটা কত? যেটা বড় হবে সেটা নিম্নত 12, 13, 14 বছরের বড় হবে আপনার। হ্যাঁ। আর যেটা মাঝার মানে ওটা হলো 7-8 বছর। মানে আপনার যথেষ্ট তারা বড় এবং ম্যাচিউর। অনেক বড়। হ্যাঁ। ওকে, তো আপনার মা ডিভোর্স দিয়ে দিলেন, তারপর? ডিভোর্স দেওয়ার পর আমার মা মানে আমার নানির বাসায়, যেটা আমার নানুর বাসায় চলে যায়, সেটা ধলপুর আসি। আগে আমরা থাকতাম নারিন্দাতে। ওখানে আসি, আসার পর আমি আর কি আমার মার সাথে এসে পড়ি। আমার ভাইয়া আমার বাবার সাথে থাকে। 2 ভাই বাবার সাথে থাকে আর 2 বোন আমরা এখানে এসে পড়ি। বোনের আপাতত তখন বিয়ে হয়ে গেছিল, তো বোন শ্বশুর বাড়িতে চলে যায়। আর আমি কোন বোনের বিয়ে হয়ে গিয়েছিল? আমার বড় বোন। আপনার আরেকটা বড় বোন আছে? জি জি। আপনারা কয় ভাই বোন বললেন একটু আগে আপনি? 2 ভাই 2 বোন। আপনার আরেকটা বড় বোন আছে? জি। তো বড় বোনের বিয়েটা কি আপনার বাবার সাথে ডিভোর্স হওয়ার আগে হয়েছিল নাকি? জি হ্যাঁ, আগেই হয়ে গিয়েছিল। আসার পর এখানে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়, ধলপুরের একটা স্কুলে। তখন ক্লাস 5 এ ভর্তি হই। 5 এ ভর্তি হওয়ার পর ওখানে ক্লাস চলতে থাকে, তো আমার বাবা আসে, আসা যাওয়া করে, আমাকে দেখে, আমাকে নিয়ে যায়, আবার দিয়ে যায়। আমার মা যায় না, আর অনেক চেষ্টা করে নেওয়ার জন্য, যায় না। ওকে, আপনি আপনার মার সাথেই তখন ছিলেন? হ্যাঁ, আমি তখন আমার মার সাথেই ছিলাম। ওকে, এভাবে দিন কাটতে থাকে। তো আমাকে একদিন আমার বাবা এসে জোর করে আমাকে নিয়ে যায়। মানে আমি একদিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর বলতেছে যে আমার সাথে একটু চলো। তো আমি গেছি, আমি বুঝতে পারিনি যে আমাকে নিয়ে যাবে। তো ওখান থেকে আমাকে নিয়ে যায়। ওকে, আমার সৎমার কাছে নিয়ে যায়। সৎমার কাছে নিয়ে যাওয়ার পর আমার সৎমাকে দেখলাম। আমার বাবা ওখানে বললো যে এখানে থাকবা আজকে থেকে, এখানে তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেবো, মার কাছে আর থাকা লাগবে না। তো আমি আমার মাকে ছাড়া আমি কখনোই থাকতে পারি না। আমি অনেক কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার পরও আর কি আমাকে বললো যে না, মানে দেওয়া যাবে না। আমার মা তো আমাকে খুঁজতেছে পাগলের মতো যে কোথায় গেল। তখন আমার বাবা ফোন দিয়ে বলছে যে আসতে পারবে না, ওকে আমি নিয়ে গেছি। পরে নারিন্দা ওখানে আমরা যে ভাড়া ছিলাম, ভাড়া থেকে রুম ছেড়ে দেয়। রুম ছেড়ে দেওয়ার পর ওই যে আমার সৎমার যে দেশ, রাজশাহীতে নিয়ে যায় আমাকে সহ, আমার বাবা সহ ওখানে চলে যায় আমরা সবাই মিলে। ওখানে যাওয়ার পর ওখানে আমার বাবা থাকে আমাকে নিয়ে। তো আমার মা আসার জন্য অনেক চেষ্টা করে, পারে না। তো আমি অনেক কান্নাকাটি করার পর 1 মাস পর আমাকে আমার মার কাছে আবার দিয়ে যায় বাবা এসে। তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 5 এ পড়ি। ক্লাস 5 এ পড়ছেন। ওকে, 10 বছর বয়স আমরা বলতে পারি আপনার তখন। তো দিয়ে যাওয়ার পর আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আবার জয়েন করি নতুন করে। মানে বলছে কি তোমার মার কাছে কয়েকদিন থাকো, আবার তোমাকে নিয়ে যাম। আমি মেয়ের যাবো না, আমার ওখানে ভালো লাগে না, ওখানে মেয়ের যাবো না। তো বললো ওখানে তো তোমাকে অনেকেই আদর করে, তুমি যাবে না কেন? বললাম না, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। তো আমি আমার মাকে অনেক রিকোয়েস্ট করতাম যে মা যেহেতু বিয়ে করছে তো কি হয়েছে, হয়তো ডিভোর্স দিতে আবার মিলে যাও। কিন্তু আমি কখনো এটা রাজি হতো না। সব ভাই বোনই বুঝাইতাম, কিন্তু এটা কখনো সে রাজি হতো না। পরে আমার বাবা আমার সম্পূর্ণ খাওয়ান খরচ যা কিছু লাগতো সবকিছু আমার বাবা দিয়ে যেত আমাকে। যখন যেটা চাইতাম সেটা আমাকে দিয়ে যেত। তারপর তো স্কুলে আসা করতাম। স্কুল জীবনে আমি অনেক ভালোই ছিলাম। তো ওখানে মানে ফার্স্ট আমি একটা ছেলেকে মানে লাভ করি।
ফার্স্ট আপনি একটা ছেলেকে লাভ করেন, এটা কোন ক্লাসে থাকা অবস্থায়? তখন আমি ক্লাস 6-এ। ক্লাস 6-এ থাকা অবস্থায় আপনি প্রেম কি জিনিস এটা বুঝতেন? না না, বুঝতাম না। তাহলে? তবে মানে এই যে ভালো লাগাটা এটা বুঝতাম, মানে একটা মানুষকে ভালো লাগে সেটা আর কি বুঝতাম। একটা ছেলেকে ভালো লাগছে এটা বুঝতেন, এই এটা ফিলটা বুঝতাম। কাজ করতো কিরকম, মানে ফিলটা একটু বলেন তো, ফিলটা আসলে কি ছিল? ছেলেটা বাদ দেন, শুধু ফিলটা বলেন। মানে ফিলটা বলতে মানে দেখে অনেক ভালো লাগতো যে ও মানে দেখতে অনেক সুন্দর ছিল, সুন্দরের কারণে আর কি ভালো লাগছে। আমার সাথে যে বান্ধবীরা ছিল তারাও ওকে পছন্দ করতো, মানে ওদের দেখা যাচ্ছে যে ওরাও পছন্দ করছে, আমারও একটা নিজে থেকে ভালো লাগছে, এই ভালো লাগে পর্যন্তই। আচ্ছা, তো এটা ক্লাস 6-এ থাকা অবস্থায় জি। যাকে ভালো লাগলো সে কি ক্লাস 6-এ ছিল নাকি আপনার চেয়ে বড় ছিল? না, সে অনেক বড় ছিল। অনেক বড় সে ছিল? আমাদের টিচার ছিল। ওকে ওকে, আচ্ছা, ইটস ন্যাচারাল, হতেই পারে। তারপর? অবশ্য সে ইয়াং ছিল, জি। টিচার হলো, সে অনেক সুন্দর ছিল। তো আমাদের ক্লাসের মোটামুটি সবাই ওনাকে পছন্দ করতো। তো সব আমি মেয়েরাই ওনাকে পছন্দ সব করতো? মেয়েরা ওনাকে পছন্দ টিচার করতো। জানতেন এটা? টিচার জানতেন। বাহ, উনি মানে বেশি সময় ধরে ক্লাস নিতেন নাকি যথাসময়ে ক্লাস শেষ করতেন? না, বেশি সবাই একটু বেশি সময়। ওকে, ইটস রিয়েলি ফানি। আচ্ছা, জানতে চাই আপনার সিরিয়াল লিখে যাই। হ্যাঁ, তারপর? তারপরেই তো মানে যখন শুনতে পারলাম যে সে হিন্দু ছিল, তখন বললাম যে না, হিন্দু এটা কিভাবে হয়, তো মুসলমান হয়তো তাহলে একটা বোঝা যেত, যে ওনাকে বলতে পারতাম। তারপর ওরা বলতো যে মানে ওরাও মানে স্যারকে অনেক বিরক্ত করতো, স্যারের নাম্বার নিয়ে কল করতো, কিন্তু আমি কোনোদিনও স্যারের নাম্বার নিয়ে কল করতাম না। কিন্তু আমি তখন একটু ভালোই মোটামুটি একটু বড়ই ছিলাম, মানে হাতে পায়ে লম্বা হয়ে গেছিলাম, তো বড়ই লাগে আমাকে। তো স্যার যেটা করলো যে একদিন ছুটি হয়ে গেল, ছুটি হওয়ার পর আমি কি যেন একটা লিখতেছিলাম, তো স্যার ছিল। তো স্যার তখন আমার কাছে এসে বলতেছে, আমাকে কি তোমার ভালো লাগে? তখন বললাম যে আপনি হঠাৎ, মানে আমাদের ক্লাসে অনেক মেয়ে আছে, আপনি হঠাৎ করে আমাকে এই কথা জিজ্ঞেস করতেছেন কেন? বলে না, তোমাকে দেখে বোঝা যায় আমাকে মনে হয় তোমার অনেক ভালো লাগে। আমাকে হ্যাঁ লাগতেই পারে। বলে কি যে তুমি আমার মোবাইল নাম্বার কি তোমার কাছে আছে? আমি বললাম যে না, আপনার মোবাইল নাম্বার আমার কাছে নাই। তখন মোবাইল ইউজ করতাম না, আমার আম্মু ইউজ করতো। তো মোবাইল নাম্বারটা আমাকে দিল, দেওয়ার পর মানে আমি খুশি হইলাম, মানে যেহেতু ভালো লাগছে। পরে নাম্বার নিয়েছি, নেওয়ার পর বাসায় গেছি। আমি আবার সব কথাই আমার আম্মুর কাছে বলি। তো আমার আম্মুকে বললাম যে এরকম এরকম স্যার আমাকে নাম্বারটা দিছে, স্যারকে আমাকে ভালো লাগছে, কিন্তু আমাকে মনে হয় স্যারের ভালো লাগছে, এই জন্য হয়তো নাম্বারটা দিছে। তো আমার আম্মু বললো নাম্বার দিছে ভালো কথা, কল দেওয়ার কোনো দরকার নেই। বললো দে, নাম্বারটা নিয়ে ছেড়ে ফেলছে। আমার আম্মু আর আমাকে কল দিতে দেয়নি। ওকে, কিসের টিচার ছিলেন উনি? কি পড়াতেন আপনাদের? উনি ম্যাথ করতেন। অঙ্ক করাতেন? জি। ওকে, হ্যাঁ। তারপর তো স্কুলে যেতাম, আসা যাওয়া করতাম। মানে আরেকদিন সে আমাকে দেখলো, দেখার পর জিজ্ঞেস করলো কি ব্যাপার, তোমাকে নাম্বার দিলাম কল করলা না? আমি বললাম না না, আমি আপনাকে কেন কল করবো, যেহেতু আপনি টিচার আর আমি হলো স্টুডেন্ট, এখানে আপনাকে যদি একটা কল করে অনেক যেটা জানতে পারবে এটা অনেকেই খারাপ বলবে হয়তো। বলে না না দিও, কোনো প্রবলেম নেই, তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি নাম্বারটা দিয়ে ছিঁড়ে ফেলছে, এটা আমি তাকে বলি নাই। আচ্ছা। তো 6-এ পরীক্ষা দিলাম, 6-এ পরীক্ষা দিয়ে 7 উঠলাম। 7 ওঠার পর এভাবেই গেল, কাউকে আর ভালো লাগে নাই। স্যার ছিল, ওই পর্যন্ত ছিল, স্যারও আর কি আনম্যারিড ছিল, মানে কাউকে লাভ করতো না। তো স্যার একদিন আমাকে বললো যে তোমাকে আমার অনেক ভালো লাগে। যখন 7-এ উঠি তখন আমাকে আস্তে আস্তে বলা শুরু করলো যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি মুসলমান তো কি হয়েছে, তুমি হিন্দু হয়ে যাবে, আমাকে আমি করতে পারবো না? আমি বললাম যে না, আপনার জন্য কি আমি হিন্দু হবো নাকি, আমি মুসলমানই থাকবো। তো বললাম না, আমি আপনাকে কোনোদিনও বিয়ে করবো না, আপনি টিচার আমি স্টুডেন্ট, কি হয় নাকি? বলে না, তোমাকে আমার অনেক ভালো লাগছে, তোমার কথাবার্তা তোমার সবকিছু আমার কাছে ভালো লাগছে। তখন সে মানে অনেক ডিস্টার্ব করতো, মানে একা যখন থাকতাম সে আমাকে বলতো তুমি আমাকে কল দাও না কেন? মানে তখন আমি এক পর্যায়ে মানে এক বান্ধবীর কাছে বললাম যেরকম স্যারে আমাকে এই কথা বলছে। ওই বান্ধবী আবার আরেক বান্ধবীর কাছে বলছে, বলার পর পুরো ক্লাসটাই জেনে গেছে। যখন ম্যাডামরা আর কি জানতে পারলো, তখন আর কি স্যারকে জিজ্ঞেস করছে, আমাকে কিছু বলে নাই। তো যে বললো যে আপনি কেমন, মানে টিচার হয়ে আপনি ওকে কেন প্রপোজ করছেন? তো উনি বলছে যে না, আমি তো ওকে প্রপোজ করিনি, জাস্ট একটু ভালো লাগছে এই জন্য হয়তো ওকে বলছি। তো আমাকে জিজ্ঞেস করো তুমি কি কল দিছিলাম? বললাম না, আমি ওনাকে কোনোদিনও কল দিইনি। তো এটা নিয়ে আর কিছু হয়নি, বলছে ওনার সাথে আর কথা বলবা না, যদি কথা বললে আমরা আসতে আমাদের কাছে বিচার দিবা। তো মানে এইভাবেই 7 থেকে আবার 8-এ উঠলাম। যেটা হলো আর কি, এটা ওঠার পর আমার দুলাভাইয়ের ফ্রেন্ড, দুলাভাইয়ের সাথে একদিন আসছিল আর কি। আসার পর আমাকে হয়তো ভালোভাবে দেখে না, কিন্তু তাকে আমি ভালোভাবে দেখছি। মানে আমার আব্বু আমাকে অনেক চাপ দিতেছে বিয়ের জন্য, যে ওকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এই জন্য আর কি আমার দুলাভাই দেখাইতে নিয়ে আসছিল, কিন্তু সামনে যাই নাই। তো দেখার পর ছেলে চলে যায়, আমি আমার বাসায় দিকে যাই। তারপরে আমার আব্বু কি করলো, আবার আসলো, আসার পর বললো যে চলো তোমাকে আবার নিয়ে যাবো। কয়েকদিন স্কুল বন্ধ দিছে, তারপর রাজশাহীতে যে আবার থেকে আসলাম। ওখানে যাওয়ার পর অনেক ছেলে দেখাইছে, আমার পছন্দ হয়নি। আমি বললাম যে না, আমি কয়েকদিন যাক না কেন, আমি লেখাপড়াটা শেষ করি না, মেট্রিক পরীক্ষাটা দিই, তখন না হয় বিয়ে করবো। আমার বাবা বললো যে না, আমার অনেক বয়স হয়েছে, তুমি যেহেতু সবার ছোট আছো, তো তোমাকে বিয়েটা দিয়ে যেতে হবে। ওকে। তো
দেখাইলো, আমি বললাম যে না, গ্রামে বিয়ে করে আমি থাকতে পারবো না, যেহেতু আমি কোনো কাজই জানি না। গ্রামের ছেলেদের আমি এমনি একটু কম পছন্দ করতাম। ওকে। তো বলতাম যে না, গ্রামে বিয়ে করবো না, বিয়ে করলে ঢাকায় বিয়ে করবো, যেহেতু গ্রামে বিয়ে করে আমি কোনোদিনও থাকতে পারবো না। গ্রামে আপনি কখনো থাকেননি? থাকি নাই। তো যেমন বললাম না, দুলাভাইয়ের ফ্রেন্ড, ওর নাম্বারটা দুলাভাই আমাকে দিল। নাম্বারটা দেওয়ার পর আমাকে বলতেছে যে মানে একটু কথা বললো, জাস্ট বেশি কথা বলবা না, তোমার সাথে কথা বলতে চাচ্ছে, তুমি কথা বললো। ওকে। তো নাম্বারটা দেওয়ার পর আমি ফোন করলাম। ফোন করার পর বললো যে দেখেন, আমি তো আপনাকে দেখলামই না, আপনাকে দেখতে গেছি, আপনার ছবিটা দেখছি, ছবিটা দেখে আপনাকে আমার অনেক ভালো লাগছে। তো বললাম যে আমিও মানে আপনাকে আমার অনেক ভালো লাগছে। মানে আমি যখন ফার্স্ট ওনাকে দেখছি তা উনি অনেক সুন্দর ছিল, এতই সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। মানে ছবিতে না, বাস্তবে দেখছি। বাস্তবে দেখা হলো? কবে দেখা হলো বাস্তবে? বাস্তবে যে দুলাভাইয়ের সাথে আসছিল, আমি সেদিনই দেখছি, কিন্তু আমি হয়তো কিছু বলি নাই বা সামনেও যাইনি। সেদিন আমার একটা দরকার, মানে আমার বান্ধবীর সাথে এক জায়গায় বের হয়ে গেছে। আপনার ধারণা ছিল যে মানে তার সাথে আপনার বয়সের পার্থক্যটা কত? আপনি যদি একটু বলতেন। আপনি তখন ক্লাস 9-এ পড়েন, মানে হচ্ছে আপনার বয়স 14 থেকে 15 বছর বয়স। হ্যাঁ, 15 হবে। 15। আর ওনার বয়স? ওনার বয়স 21 হবে। ওকে, হ্যাঁ। তারপর তো আমাকে বললো যে ঠিক আছে। আমি বললাম দেখেন, আমার তো মোবাইল নেই, আমি কিভাবে কথা বলবো, আর যেহেতু আপনি আমার দুলাভাইয়ের ফ্রেন্ড, আমি দুলাভাইয়ের মোবাইল দিয়ে কথা বলবো, আর আমাকে যদি আপনার ভালো লেগেই থাকে তাহলে ওয়েট করেন, আমি মেট্রিক পরীক্ষা শেষ করবো, তারপর আমাকে হয়তো বিয়ে করেন। ওকে। তো বললো হ্যাঁ ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে। তখন কথা এভাবে বলতে লাগলাম। আম্মু মোবাইল ছিল, আম্মু মোবাইলটা হয়তো তখন আমার দুলাভাই আমাকে যেটা বললো যে কথা বলতে না, বললো যে ওনার মোবাইল দিয়ে কথা বলতে, আমাদের মোবাইল দিয়ে কথা বলতে না। তো ওকে অনেক ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার কারণে আমি আমার মার মোবাইল দিয়ে কথা বলতাম, কেউ দেখতো না, কেউ জানতো না, মানে এক ধরনের অ্যাট্রাকশন তৈরি হয়ে গিয়েছে তার প্রতি। প্রিয় শ্রোতা, আমরা একটু নোট করতে চাই এই জায়গাটাতে। দেখুন, ওর বয়সটা কিন্তু এখনো 18 বছর, এবং ও যে ক্লাস 9-এর গল্পটা বলছে সেটা মাত্র 2 থেকে 3 বছর আগের গল্প। এবং ওর বলাটাকে আসলে ওর মতো করে নিতে হবে। ও ছোট মানুষ ইন সেন্স বয়সের দিক থেকে ছোট মানুষ, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আজকে যারা শুনছেন, বয়োবৃদ্ধ যারা অনেকে আছেন, তাদের জীবনে যেসব অভিজ্ঞতা ঘটে তার চাইতেও অনেকাংশে সে ছাপিয়ে যাবে তার জীবনের গল্প। আমরা আশা করছি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবো মুক্তার জীবনের গল্প। তো মোবাইলে কথা বলতাম, বলার পর এক পর্যায়ে অনেক ভালো লেগেছে ওকে। তো আমাকে বলে, তখন কি হলো যে আমার বাবা আবার আসলো। আসার পর তখন মানে 8-এ পরীক্ষাটা আমি দেবো আর কি, সেই পর্যায়ে আমার বাবা এসে আমাকে নিয়ে যায়, বলে আরেকটা ছেলে আর কি, মানে অনেক ভালো একটা ছেলে, বলে দেখবে তোমাকে। তো সে রাজশাহীতে আমাকে নিয়ে যায়, মানে মিথ্যা কথা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে আর আসতে দেয় না। তো ওর সাথে অনেক কষ্টে কথা বলি। তখন ও বলে যে আমি এসে নিয়ে যাই, এরকম ধরনের অনেক কিছুই বলে। তো বললাম যে না, এখানে কিভাবে আসবা তুমি। মানে ওর সাথে আমার মানে ফেস টু ফেস এখনো দেখা হয়নি, ও আমাকে তো দেখাই না, জাস্ট ছবিতে দেখছে। ওকে। তো আমি সেখানে থাকি। থাকার পর আমি ওর সাথে প্রতিদিন রাত্রে কথা বলি। দিনে তো বলতে পারি না, আব্বুর মোবাইল যেটা ছিল, আমার আলাদা রুমে ঘুমাইতাম, তো আব্বুর মোবাইল নিয়ে কথা বলতাম রাত্রে। তো যেটা হলো আর কি, ওখানে একটা মেম্বারের ছেলে, ও আমাকে দেখে পছন্দ করে। পছন্দ করার পর বলতেছে বিয়ে করবি আমাকে। মানে আপনার বাবার বাড়িতে যাওয়ার পরে, তাই না, রাজশাহীতে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। ওখানকার এলাকার মেম্বারের একটা ছেলে আপনাকে দেখে পছন্দ করেছে এবং সে সংকল্প করেছে আপনাকে যেভাবেই হোক সে বিয়ে করবে। হ্যাঁ। মানে আমি এড়িয়ে যেতেছি, যখন বের হতাম না বাসা থেকে, তখন অনেক ধরনের কথা বলতো। বলতাম আমি তো একজনকে লাভ করি, আমি আপনাকে জীবনও বিয়ে করবো না। তো বলতে কি যে আমার অনেক ক্ষমতা আছে, তোমাকে আমি জোর করে হইলেও বিয়ে করবো। তো আমার বাবাকে কথাগুলো বলতাম, আমার বাবা বলে কোনো সাহস নেই জোর করে বিয়ে করার, এখানে আমি কি কম নাকি, মানে এগুলো বলতো, আমাকে বুঝাইতো যে কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নাই। তো যেহেতু সৎমাই থাকে, যে উনি আবার ওই ছেলের সাথে আর কি মানে মিল ছিল অনেক। আপনার সৎমায়ের ওই ছেলেটার সাথে অনেক মিল ছিল। ওকে। মানে আমার বলতেছে যে বিয়ে কর, সমস্যা কি। আমি বলতাম যে না, বিয়ে করবো না ওকে। আমি আমার সৎমাকে সব বলছি যে আমি আরেকজনকে পছন্দ করি। তো উনি কি করলো, আমার বাবাকে বলে দিল। আমার বাবাকে বলে দেওয়ার পর আমার বাবা তো মানে প্রেম এগুলো কিছুই পছন্দ করে না। তো আমাকে বলতেছে কি যে এটা যদি ভালো লেগে থাকে আমাকে বলবে, কিন্তু প্রেম করে আমি কোনোদিনও বিয়ে করতে দেবো না। আর ছেলের বাড়ি কোথায় আগে সবকিছু আমি দেখবো, তারপর হয়তো যেটা আমি সিদ্ধান্ত নিব। হ্যাঁ। আচ্ছা, আর আপনার বাবা যার জন্য নিয়ে গিয়েছিল সেই ছেলেটা কি মেম্বারের ছেলেই ছিল? হ্যাঁ। ওকে, হ্যাঁ। তারপর তখন মানে ওই ছেলেটারে অনেক বুঝার পরে ছেলেটা কোনো মতো রাজি হচ্ছিল না। তখন আর কি সবাই যখন লোকজন এনে ডাকলো আমার বাবা যে ও আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করতেছে, ও হুমকি দিচ্ছে, তখন সবাই বুঝালো যে মানে ছেলের বাবা ছেলেকে বললো যে না, পছন্দ হয়েছে, মেয়ে তো আরেকজনকে পছন্দ করে। তখন বোঝানোর পর আর কি ছেলে একটু মানছে আর কি। না, আমি একটু কনফিউশনে পড়ে যাচ্ছি। আপনার বাবা তো ওই ছেলেটার জন্যই আপনাকে ওখানে নিয়ে গিয়েছিল দেখানোর জন্য, তাই না? এবং এক পর্যায়ে ওই ছেলে আপনাকে দেখে রাজি হয়ে গেল, ক্রেজি হয়ে গেল বিয়ে করার জন্য, এবং আপনি তাকে পছন্দ করলেন না কারণ আপনার অন্য একটা ছেলেকে পছন্দ আছে, তাই তো? তাহলে ওই ছেলেটাকে সামাল দেবার জন্য আপনার বাবা কেন আবার লোকজন ডাকলো?
কেন লোকজন ডাকলো, মানে অতিরিক্ত করতেছিল। আমার বাবা বলছে যে তুমি মানে আমাকে ডিস্টার্ব ফিল করতেছে, আবার হুমকি দিচ্ছে। এই জন্য আমার বাবা রাগ হয়ে গেছে যে তোমাকে বিয়ে করার কথা বলছে কিন্তু তুমি বললা কেন জোর, মানে ও একটা কথা বলছে জোর করে হলো বিয়ে করবো। ও আচ্ছা, এই জন্য আমার বাবা মানে বলছে যে বিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তারপর? তো সেখানে থাকার পর ওর সাথে কথা হয় প্রতিদিন। ওর দিনে কথা বলতে পারতো না, দিনে কি একটা জব বলে করতো, জবের কারণে দিনে কথা বলতো না, রাত্রে 8-9টার পর কথা বলতাম, সারা রাত কথা বলতাম। জি। তো বলতেছে যে আসো তোমাকে দেখি, এ পর্যন্ত দেখি নাই, আসো না দেখি তোমাকে। এ পর্যন্ত দেখি নাই মানে আপনার সাথে একবার দেখা হয়েছে? না না, দেখে নাই তখন আমাকে, আমি ওকে দেখছি। আপনি ওকে দেখেছেন কিন্তু ও আপনাকে দেখেনি? আমাকে দেখেনি। আপনি ওকে কিভাবে দেখলেন? আমার 2টা রুম না, মানে আরেক রুমে ওকে না বসাইছে, তো আমি আরেক রুমে থেকে দেখছি, ও আমাকে দেখে নাই। আচ্ছা আচ্ছা, আমি দেখে চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে দেখে লাভ করে ফেলেছেন আর ও আপনাকে না দেখে লাভ করে না, ফেলেছে? ও আমাকে ছবিতে দেখছে। ছবিতে দেখেছে? গোলাপের মলে ছবিতে দেখছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর? তারপর ছেলেটার নাম কি আমরা জানতে পারি পর্যায়ে, নইলে কনফিউশন হয়ে যাচ্ছে। ছেলেটার নাম সাইফুল। ছেলেটার নাম হচ্ছে সাইফুল। আর আমাদের যে এখানে জীবনের গল্প বলতে এসছে ও হচ্ছে মুক্তা। মুক্তা নিজের নামটা গোপন করেনি, নিজের নামটা যা সেটাই এখানে বলছে। হ্যাঁ তারপর? তো আমি অনেক বলতেছি আমার বাবাকে যে আমাকে দিয়ে আসো। তো আমার বাবা কোনো মতে রাজি হচ্ছে না, বলে না আজকে না কালকে এরকম করতেছে। আমার সৎমা আমি থাকলে এখানে তার অনেক সমস্যা হয়, দেখা যাচ্ছে যে আমার বাবা আমার প্রতি সব মানে আমি যা বলি তাই শোনে, আমার বাবা ওনার কথা শুনে না, মানে এই জন্য উনিও আমার সাথে মিল দিছে, বলে কি যে তুমি চলে যাও, দরকার পড়লে গাড়িতে আমি তোমাকে উঠাই দিই, তুমি তোমার বাবাকে না বলে চলে যাও। কিন্তু আমি এটা রাজি হইনি। আমি বললাম আমি জীবনও একা একা এত দূর থেকে কোনোদিন কোথাও যাই নাই। তো অনেক রিকোয়েস্ট করছে যে তুমি চলে যাও, যেহেতু ছেলেকে লাভ করো, ওই ছেলের সাথে কথা বলতে আইসা নিয়ে যা। আমি বলতাম না, করতাম যে না এখানে আসলে খারাপ দেখা যাবে এটা। তো তখন মানে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি যে আমি খাবো না, আমাকে যে পর্যন্ত না দিয়ে আসবা আমি এটা করবো এটা বলতাম আর কি, ভয় দেখাইতাম। তখন আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ার পর বলে যে ঠিক আছে তোমার মাকে আইসা নিয়ে যেতে বলো। তো আমার আম্মুকে আমি অনেক কান্নাকাটি করে বলি, আমার আম্মু আর থাকতে পারে না, এখানে রাজশাহীতে যায়। যাওয়ার পর ওখানে যে আমাকে নিয়ে আসে, আমার আব্বু বলে যে মানে বললো যে ছেলেকে পছন্দ করে আগে আমরা দেখবো তারপর। তা বলার পর আমাকে দিয়ে দেয়, তারপর আমরা ঢাকায় আসি। সেদিন রাত্রে আর কি ঢাকায় এসে সারা রাত ওর সাথে মোবাইলে কথা বলতে ঢাকায় আসি। আমার ফ্যামিলি মোটামুটি সবাই জেনে গেছে পরের কথাটা। তো ঢাকা আসার পর দেখা করার কথা আমাদের, যে দেখা করব। ও বললো যে ঢাকা যেহেতু আসতো মানে এভাবে মোবাইলে যে মানে ওর সাথে কথা বলছি প্রায় 6 মাস পর আর কি আমাদের 6 মাস পরে দেখা হওয়ার একটা সম্ভাবনা। হ্যাঁ, আর এর মাঝখানে টিচার তো কোথাও হয়ে গিয়েছে। টিচারের মাথাতে নেই? না, টিচারের মাথাতেও আপনি নেই? না। দিস ইজ কল্ড এফেকশনেট অফ লাভ। এটা জীবনের সবারই কোনো না কোনো পর্যায়ে হয়, ছোটবেলাতে একেবারেই, যেটা সিলেবাসহীন, যেটা লজিকহীন এবং কোনো না কোনো ভাবেই সেটার সাথে যায় না, সেরকম কাউকে না কাউকে মনে ধরে যায়। এবং সাইমultaneously যখন ওই জীবনে কোনো না কোনো ভাবে আঁকড়ে ধরার মধ্যে কেউ চলে আসে তখন ওই পূর্বের মানুষটা মাথা থেকে ডিলিট হয়ে যায়। যাই হোক, ন্যায় অন্যায় দিয়ে আসলে দেখা যাবে না, বয়সটাকে আসলে বিচার করতে হবে। সেই বয়সে এটা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু টিচার তার জায়গা থেকে যেটা করেছে সেটা কিন্তু ঠিক হয়নি। ওকে, হ্যাঁ তারপর? আপনি যেটা বলছিলেন যে 6 মাস পরে আপনাদের দেখা হতে যাচ্ছে। তো সেদিন রাতে কথা বললাম যে কালকে আর কি দেখা করবো এরকম আর কি। তো দুইজনের মধ্যে অনেক যে দেখা করবো কিভাবে যাব, অনেক কিছু ডিসিশন নিছি। তো বলতেছে যে যেদিন দেখা করবা সেদিন তুমি আমাকে এসে প্রথম দিনই এসব? হ্যাঁ, ওরা ও ফান করে বলছে, এটা আমি আর বুঝি নাই। তো এই কথা বলার পর আমি দেখাই করবো না, মানে আমি বললাম যে তুমি আমাকে এই ধরনের কথা বললা, মানে ও বলতো না মোবাইলে আমার সাথে রোমান্টিক কথাগুলা, যে আমরা যে এত কথা বলতাম সারা রাত কথা বলতাম, রোমান্টিক কথা আমার সাথে বলতো না। তো আমি বললাম যে না, তখন ও রাগ হয়ে গেল যে কি ব্যাপার, আমি তোমার কাছে চাইতেই পারি যেহেতু তুমি আমার লাভার, আর আমি তাহলে কার কাছে চাবো? বললাম যে ঠিক আছে তুমি যা কিছু করার বিয়ের পর করো, বিয়ের আগে না, মানে আমি ওকে এটা বলতাম। তো বলছে ঠিক আছে তোমাকে ফান করে বলছি। বললাম আচ্ছা। তখন আমি ওর সাথে দেখা করতে গেলাম। ও তো আমাকে চিনবে, যেহেতু মোবাইলে ছবি দেখছি আর বাস্তবে দেখাটা অন্যরকম। তো আমি ওকে ভুলে গেছিলাম, মানে 6 মাসের মধ্যে ওরা একবার দেখছি কোনো মতো, তাও চিন্তা করছি যে কিরকম হবে ও, মানে ও আমাকে চিন্তা করছে কিরকম হবে। তখন দেখা করতে গেলাম সাইদাবাদ, এই যে ওয়ান্ডারল্যান্ডটা আছে না, সেই ওয়ান্ডারল্যান্ডের এখানে আমরা। হ্যাঁ, এখানে ওখানে আমার ফার্স্ট দেখা আর কি। তো এলাম, তারপর ওকে কল দিলাম যে তুমি কোথায়? তো বললো যে আমি ওইখানে আছি। তো আমাকে আগে দূরের থেকে দেখছে, দেখার পর ও বলতেছে যে আমি আসবো না। তো বললাম যে কেন? বলে না 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 ফান করে বলছি আসবো। তো আমি বললাম কি যে তোমাকে আমি দেখছি, তাহলে আমিও চলে যাই। দেখো তো দুইজন না সামনে আমরা কথা বলবো না, মানে দূরের থেকে আমরা দুজন দেখে কথা বলতেছি মোবাইলে। পরে সামনে আসলো ফার্স্ট, যেটা আমাকে অনেকগুলা গোলাপ ফুল দেয়। ওকে, বিউটিফুল। তো আমাকে বললো যে তুমি না? বললাম হ্যাঁ। ওরে রিস্কে নিয়ে বলে যে চলো টিসিতে যাই আমরা ঘুরতে। বললাম যে না, আজকে তো বাসায় মানে বলে আসি নাই, আরেকদিন যাবো।
তো ও আবার ওদিক দিয়ে ওর বাড়িতে যাবে, বললো যে আমি আমার বাড়িতে যাব, তখন আর কি রোজার মাস ছিল। তো ওর বাড়িতে চলে যাবে, আর আমার বললো যে ঠিক আছে তোমার বাসায় তোমাকে দিয়ে আসি। তো রিস্কা দিয়ে আমার বাসায় দিয়ে আসছে, বাসায় দিয়ে বসে ওখানে আবার চলে গেছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই যে আপনি তো ক্লাস 9 পড়া অবস্থায় ওই সময় একটা ঘটনা না, আপনি টিএসসি বলতে তখন কি বুঝতেন একদম ফ্র্যাঙ্কলি? কিছুই বুঝতাম না। কিছুই বুঝতেন না? না। আর ও যখন বললো যে টিএসসি তে যাই, তখন আপনার জিজ্ঞেস করেননি যে টিএসসি জায়গাটা কি, ওইখানে কি হয় না হয়? না, আমি কিছু জিজ্ঞেস করি, কিন্তু টিএসসি নামটা আমি শুনছি কিন্তু কখনো যাইনি। আপনি শুনেছেন এর আগে? আচ্ছা, হ্যাঁ, শুনে আপনার মনে কি ধারণা হতো টিএসসি সম্পর্কে? মানে ধারণা হতো, আমি যতটুকু জানতাম ওখানে নাকি বেশিরভাগ প্রেমিক প্রেমিকেরাই যায়। নোট অফ দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা, টিচার্স অ্যান্ড স্টুডেন্ট সেন্টার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হওয়ার 2 বছর পরে আমি টিএসসি তে গিয়েছিলাম, তার আগে আমার যাওয়ার সুযোগ হয়নি কোনো না কোনো ভাবে হোক না কেন। টিএসসি তে যাওয়ার পরে আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম এটাই টিএসসি, মানে টিএসসি সম্পর্কে একটা ব্র্যান্ড সব জায়গাতেই আছে, এবং সেটা ওর কাছ থেকে জেনুইনলি আমরা যেটা জানলাম, হুইচ ইজ ট্রুলি নট গুড। এবং এটা সত্য না, আসলে কোনোভাবেই সত্য না। ঢাকা ইউনিভার্সিটি যারা পড়েন এবং ঢাকা ইউনিভার্সিটিতে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বিকাশ কেন্দ্রের একটা জায়গা যদি আমরা বলি, সেটা আমরা বলতে পারি টিএসসি। ওখানকার অডিটোরিয়াম, ওখানকার টিএসসি স্মেল, ওখানকার যা যা আছে সেগুলো প্রত্যেকটাই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে অনেক অমূল্য সম্পদ এবং অনেক বেশি নস্টালজিক। তবে সবার যেহেতু অবাধ বিচরণ, সে অর্থে অনেকেই হয়তো এইসব ডেটিং প্লেস বা যাই হোক না কেন ঘোরাফেরা এসবের জন্য অনেকে যান। তবে যে ব্র্যান্ডটা, সে ব্র্যান্ডটা আসলে ঠিক না এবং এটা একেবারেই রং একটা ব্র্যান্ড। সো আপনি এটাই জানতেন যে টিএসসি মানে হচ্ছে ওখানে ঘোরাফেরা করা যায়, প্রেম করা যায়, তাই তো? এখনো কি সেটাই জানেন? না, এখনো সেটা জানি না। আজকের পর থেকে অন্তত আপনি যেটা জানবেন সেটা হচ্ছে টিএসসি মানে এটা না, তাই তো? ওকে ফাইন, আমাকে বলেন তারপরে আপনি কি করলেন? রিক্সা করে ঘোরাফেরা করলেন নাকি? হ্যাঁ, রিক্সা করে ঘোরাফেরাও করি না, ও বাড়িতে চলে যাবে এই জন্য আমাকে নামিয়ে দিয়ে তারপর চলে গেল। তো বাসে যে আর কি মানে মোবাইলে কল দিতেছে, মোবাইল অফ। তখন আমার মনে একটা ভয় লাগলো, কি ব্যাপার, ওকে আমার দেখে পছন্দ করলো না কেন, মোবাইলটা অফ করে রাখলো। মানে আমি অনেক কান্না করতেছিলাম তখন বাসায় এসে যে মোবাইলটা কেন অফ করলো, মানে অনেক ভয়ে ছিলাম, মানে আর মনে হয় মোবাইল খুলবে না। মনে হয় আপনাকে দেখে পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ। তো কান্না করা দেখে আমার বোন আমাকে বলতেছে কি ব্যাপার। তখন আমার বোনকে বললাম যে এরকম এরকম ওর সাথে দেখা করতে গেছিলাম। তো বললাম আমাদের না যায় না দেখা করাটা উচিত হয়নি। তো বললাম যে দেখো এখন তো মোবাইলটা অফ করে রাখছে। ওরও সান্ত্বনা দিল যে মনে হয়তো চার্জ নাই বা কি এরকম কিছু। আপনি যে দেখা করতে গিয়েছিলেন সেটা আপনার ফ্যামিলি জানে? না, ফ্যামিলি জানে না। আপনাদের মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক আছে সেটা আপনাদের দুজনের ফ্যামিলি জানে মোটামুটি, কারণ যেহেতু আপনার দুলা ভাইয়ের ফ্রেন্ড ছিল সে। আপনার ফ্যামিলিও জানে যে আপনি তাকে মোটামুটি খুব ভালো করে পছন্দ করেন। গেছিলাম যে সেটা জানে না। ওর ফ্যামিলিতে কি ব্যাপারটা জানতো? না, ওর ফ্যামিলি জানতো না, কিছুই জানতো না। কিছুই জানতো না, শুধু আপনার ফ্যামিলিতে মোটামুটি জানাশোনা ছিল। হ্যাঁ। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এই মেয়েটার ফ্যামিলিতে মোটামুটি সবাই জানতো, ইনভলভ ছিল যে ও ওই ছেলেটাকে লাভ করে ফেলেছে, কিন্তু ওই ছেলেটার ফ্যামিলিতে কেউ জানতো না ব্যাপারটা। হ্যাঁ, তারপর মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। হ্যাঁ, মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। তো অনেক খারাপ লাগতেছে আমার, কি করব যদি এরকম মানে মোবাইলটা অফ করে রাখে, মানে অনেক ভয় লাগতেছিল। তো এরকম ও তো চলে গেছে 1টার দিকে যাওয়ার পর 5টার দিকে ও আমাকে কল করার পর তখন আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম। রিসিভ করার পর বললাম, মানে আমি কান্না করে বলতেছি যে তুমি মোবাইলটা অফ করে রাখছো কারণ আমি তো মনে করছি না জানি কি তুমি আমাকে কখনোই কল করবে না। তো আমার হাইসা বলতেছে তুমি এরকম নার্ভাস হয়ে গেছো কেন, আমি কল করবো না কেন। তো বললাম আমাকে তোমার পছন্দ হয় নাই? বলে হ্যাঁ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তো বলে মোবাইলটা অফ করেছি কেন, মোবাইলটা আসলে চার্জ ছিল না আমার। তো বললাম দোনো মোবাইলে কি চার্জ ছিল না? বলে হ্যাঁ দোনো মোবাইলে আমার চার্জ ছিল না, এই জন্য মোবাইলটা আমার অফ ছিল, এখন বাসায় এসে তারপর চার্জ দিচ্ছি। তো কথা বলতে থাকি এইভাবে, বাসায় বলি আমার মার কাছে যেটা শেয়ার করি যে মা এরকম ও আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে, ও দেশের বাড়িতে গেছে, এখন ঢাকায় আসলে বিয়ে করবে আমাকে, এটা বলতেছে। তো বলে ঠিক আছে আমাদের সাথে কথা বলো। তারপর তো বাড়ি থেকে 1 সপ্তাহ পর ঢাকায় আসছে। আসার পর পরে দুলাভাই আর কি জানতে পারলো যে ওর সাথে আমার মোবাইলে কন্ট্যাক্ট হওয়ার পর বলেছে ঠিক আছে তুমি আমার বাসায় চলো। তো ওকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পর ও মার সাথে কথা বললো, ভাইয়ের সাথে কথা বললো যে ওকে আমি লাভ করি বা ওকে আমি বিয়ে করবো, এরকম ধরনের কিছু বলতো। তখন আমি সামনে ছিলাম না। তোমার ফ্যামিলি বলে ঠিক আছে তোমাকে আমরা বিয়ে দেবো, কিন্তু তোমার গার্জিয়ান আনতে হবে, তুমি কোথায় থাকো সেই ঠিকানা দিতে হবে। কিন্তু ও বললো যে না আমার কিছু দিতে পারবো না, আমার অনেক প্রবলেম, তো তার জন্য দিতে পারবো না, আমার ফ্যামিলিকে না জানিয়ে আমার বিয়ে করতে হবে, আমার ফ্যামিলি জানলে এটা মানবে না। তো আমার মা বললো যে মানবে না তাহলে বিয়েও দিব না। ঠিক আছে আমার মেয়ের সাথে আজকের পর থেকে কোনো কথা বলবো না, যদি ফোন দেয় ফোন রিসিভ করবো না। ওর কি অনেক মানে ঘিন জিনিসটা অনেক ছিল যে আর একটা কথা বলবে কেউ, সেটা অনেক রাগ হইতো, ইমোশন ছিল, ঘিন থাকা মানে এক ধরনের ইমোশন ছিল, অভিমান ছিল, অনেক অভিমান ছিল। হ্যাঁ, তো আমার মা ভাই অনেক রাগ ভাবে ওর সাথে কথা বলে। তো ও এটা আর কি মনে মনে রাখে, মনে মনে রাখার পর বাসায় যায়। বাসায় যাওয়ার পর আমি ফোন দিলাম, আমি তো অনেক খুশিতে ছিলাম যে হয়তো রাজি হয়েছে সবাই। তো বলে কি তুমি আমার ফোন দিবা না আজকে থেকে। আমি বললাম যে কেন? বলে দিবা না। তো কেটে দিছে ফোনটা। বলার সাথে সাথে ওকে আমি আবার ফোন দিই,
কেটে দিতেছে বারবার, যখন মানে বারবার কল দিতে রিসিভ করছে, রিসিভ করার পর বললাম যে কি হয়েছে আমাকে একটু বলো, বললো এরকম তোমার ফ্যামিলিতে রাজি হবে না, তাহলে আমার সাথে আর কথা বলে কি লাভ বলো, আর শুধু শুধু দুজনই কষ্ট পাবো। তাহলে আমি বললাম যে চলো আমরা তাহলে নিজেরা নিজে বিয়ে করি, তো ওইটা রাজি হয়নি, এটা খারাপ দেখায়। তো আমি আমার বাসায় সবাইকে বললাম যে না ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, ওনারা বলে যে না করতেই হবে। ও আর কি মানে আমার সাথে ঠিক মতো কথা বলে নাই, আমার মা যেদিন থেকে বললো কথা বলে না, তো আমি আর কি মানে অনেক কান্নাকাটি করি বাসায় যে ঠিক মতো খাওয়া দাওয়া করি না ওর জন্য। তখন আমার আম্মু দেখতে পারতেছে যে না আমি অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম আর কি, ওর সাথে এরকম করতে করতে মানে না খাইতে খাইতে এরকম অসুস্থ হয়ে পড়ছিলাম। তো ওইটা জানার পর আমাকে ফোন দেয়। একটা জিনিস একটু বলেন তো আমাকে, যে ক্লাস 9-এ পড়া একটা মেয়ে, এক তো তার বিয়ে দেওয়ার বয়স হয়নি, সেই সময়টাতে বিয়ে দেওয়ার চেষ্টা করছে ফ্যামিলি থেকে, এটা একটা অনেক বড় একটা অসঙ্গতি। আরেকটা যেটা যে সেই সময়টাতে যদি বিয়ে সাথে ব্যাপারটা নাও হয়, তাহলে ফ্যামিলিগতভাবে প্রেমের ব্যাপারটা সাপোর্ট করার কথা না, বিশেষ করে আপনি যে ধরনের ফ্যামিলিতে বড় হচ্ছেন, একেবারে টিপিক্যাল মধ্যবিত্ত ক্লাস আমরা বলতে পারি, সেই জায়গাটা থেকে পরিবার থেকে কখনো শাসন করতো না আপনাকে যে না প্রেম করা যাবে না, বকাঝকা করা, মারধর করা? হ্যাঁ এটা তো অবশ্যই। আচ্ছা, এটা তো করতেই, মানে ওদের সামনে তো কথা বলতাম না, হয়তো জানতো আর কি, দেখে নেই কখনো কথা বলতে, অনেক কষ্ট করে আর কি ওর সাথে কথা বলতাম। ওকে, তারপর তো ও এরকম করতো, ফোন দিতাম তো ভালো মতো কথা বলতো না, আগে যেরকম একটা কথা বলতো সেরকম ভাবে আর কি কথা বলতো না আমার সাথে। তো আরেকদিন দুলাভাইকে অনেক রিকোয়েস্ট করলাম যে আরেকবার নিয়ে আসেন না, কেউ তো আমার সাথে কথা বলতেছে না, মানে দুলাভাইয়ের সাথে অনেক ভালো একটা বন্ধুত্ব ছিল। তো আমার দুলাভাই বললো যে ওকে অনেক রিকোয়েস্ট করছিল তোমার দেশের বাড়িতে আমি যাই, দরকার তোমার মা বাবাকে আমি জানাবো না, দূরের থেকে তোমার বাড়িটা আমি দেখে আসবো, তো আমার শালিকে তুমি যদি ফেলে থেকে যাও তাহলে তোমাকে পাবো কোথায়, তোমার বাসার ঠিকানাটা তো দরকার আমাদের, আর কিছু দরকার নেই। মানে আপনার দুলাভাই যেটা বলছিল যে ঠিক আছে তোমার ফ্যামিলিকে জানাতে চাও না সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বিয়ের সাথে যদি হয় তাহলে অন্তত তোমার বাসার ঠিকানাটা আমরা জেনে রাখি, কারণ আমার শালিকে যদি তুমি ফেলায় পেয়ে যাও তাহলে তোমার বাসায় গিয়ে যেন তোমাকে ধরতে পারি, তাই তো? হ্যাঁ। ও বলে না না বাসার ঠিকানাই দেওয়া যাবে না। তো আমার দুলাভাই আমাকে যেটা এসে বোঝায় মানে ওর বাসায় মনে হয় কোনো প্রবলেম আছে, হয়তো ওর কোনো বউটও আছে। তো আমি এটা বিশ্বাস করলাম জানো যে 21-22 বছরের ছেলে, ওর আগে কিভাবে বউ থাকবে, আর ও তো দেশের বাড়িতে যাও আমার সাথে রাত্রে কথা বলে, কিন্তু বউ থাকলে তো কথা বলতে পারতো না আমার সাথে। তো আমি এটা বিশ্বাস করলাম কোনো প্রবলেম আছে হয়তো, এই জন্য হয়তো দিচ্ছে না, হয়তো ভয় পাচ্ছে, বাবা মাকে জানাতে চাচ্ছে না, হয়তো মনে করছে আমরা জানাই ফেলবো, এই জন্য আমাকে দিচ্ছে না। তো আমার সাথে কথা বলতেছেই না কোনো মতো, 2-3 দিন ধরে কথা বলে না। তো কথা না বলার পর আমি অনেক নার্ভাস হয়ে যাই ওর প্রতি, যে আমি এখন কি করব, ওকে ছাড়া এখন আরেক জায়গায় আমার বিয়ে ঠিক করতেছে। তো আমি বললাম যে না আমি সেখানে বিয়ে করব না, ছেলে অলরেডি আমাকে এসে দেখে যায়, দেখে যাওয়ার পর পছন্দও করে, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। তো ওকে জিনিসটা আমি জানাই, কিন্তু ও কোনো গুরুত্ব দেয় না। ফোন দিতেছি, আমি বলতেছি দেখো তুমি যদি ফোন না দাও তাহলে কিন্তু আমি কিছু করে ফেলবো, মানে এত জেদ উঠছিল তখন আমি মানে রাগের মাথায় মেসেজ লিখছি, মেসেজ লেখার পরও ফোন ধরতেছে না। তো আসলে মেসেজটা পড়ে নেই যে আমি কিছু একটা করে ফেলবো, এটা করলে হয়তো বলছে আর কি পরে যেটা। তো আমার ঘরে অনেক ধরনের ট্যাবলেট ছিল। অনেক ধরনের ট্যাবলেট? হ্যাঁ আসলে অনেক কিছু ট্যাবলেট ছিল সেখানে, তো আমি সবগুলা নিয়ে খাই, খালি পেটেই খাই। কোন ধরনের কিসের ট্যাবলেট, কোথাকার ট্যাবলেট, কোনো কিছুই ছিল না, আপনি সবগুলো একবারে খেয়ে ফেললেন? হ্যাঁ সবগুলো। কিসের ট্যাবলেট ছিল আপনার জানা ছিল? হ্যাঁ মানে ওষুধের বাক্সে তো অনেক ধরনের ট্যাবলেট, মাথা ব্যথার ট্যাবলেট আছে, জ্বরের ট্যাবলেট ছিল, প্রায় 40টা ট্যাবলেট হবে খাইছি আমি। 40টা ট্যাবলেট আপনি খেয়ে ফেললেন? কিসের জন্য? ও ফোন ধরতেছে না, আবার বলে আরেক জায়গায় বিয়ে ঠিক করছে। ওর বিয়ে ঠিক হয়েছে নাকি আপনার বিয়ে ঠিক? আমার মানে বিয়ে ঠিক বলতে ঠিক করতেছে। তো খালি পেটে খাইছি, তো বুকে অনেক জ্বালা পোড়া করতেছিল, আমি অনেকক্ষণ চুপচাপ ছিলাম, তখন যখন সহ্য করতে অনেক চিলেছে, তখন রাত 12টা বাজে। চিনার পর আমার আম্মু বলতেছে কি ব্যাপার, মানে আমার আম্মু অনেক ভয় পেয়ে গেছে, আমার আম্মু এমনি আমাকে অনেক কাজ করতে, তো দেখে আসে কাঁদতেছে মানে অনেক জোরে জোরে। তখন আমার পাশের ঘরে যে বাড়িটা ছিল যে বললো তুমি কিছু খাইছো, আমি বলতেছি না না কিছু খাইনি। তখন আমার আম্মু ট্যাবলেটের খোসাগুলো যেগুলো নিচে পড়ানো দেখছে, তো দেখার সাথে সাথে আমার ভাইয়া আবার আরেক আমার বোনের দেশের বাড়িতে চলে গেছিলাম, আমার বোনের বাসায় ঘুমাইছে। তো ভাইকে ডেকে নিয়ে আসছে যে ওর এরকম ওজন কি খাইছে। খাওয়ার পর 12টা বাজে ওখান থেকে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ও ওইদিকে আমাকে কল করতে থাকে, মানে মেসেজটা পড়ার পর কল করতে থাকে আমাকে, আমি তো মোবাইলটা ঘরে থেকে যাই, সেখানে আমাকে ঢাকা মেডিকেল ভর্তি করার পর আমার অনেক সিরিয়াস অবস্থা হয়েছিল, মানে অন্যরকম, মানে চোখ টুক নাকি উল্টে গেছে, তখন আমার সেন্স ছিল না, আমি জাস্ট চিল্লাইতেছি যে মানে আমার অনেক কষ্ট হইতেছে। প্ল্যান কি ছিল, মরে যাবেন? হ্যাঁ। ওকে। পুলিশ ওরা বলতেছে কেন খাইছে বা কি, আমার আম্মু তো জানে কেন খাইছে, মানে হয়তো এই কারণে খাইছে। তখন আমার আম্মু বলছে কি, মানে ওখানে আমার বলতেছে যে জিজ্ঞেস করলে তোমার বলবা আমার মার সাথে আমি রাগ করে খাইছি, অন্য কোনো কথা এখন বলবা না, তাহলে কিন্তু একটা খারাপ দেখা যাবে এখানে। পুলিশ আসতেছিল তাই তো? পুলিশ। তো আমাকে ওয়াশ যেখানে করে সেখানে ওয়াশরুমে ঢুকায়, আমার আম্মু ঢুকে ওয়াশ করে। সেদিন ওয়াশ করার পর কিভাবে ওয়াশ করে, কেমন লাগলো, ফিলিংসটা কেমন ছিল একটু বলেন, কারণ যারা এরকম চিন্তা ভাবনা করে তারা একটু জেনে রাখুক, এবং সেটা তারা আসলে সেটা এতই কষ্ট ছিল, এতই কষ্ট যে আমার লাইফে আমি এরকম মানে কষ্ট কোনো। কি করেছিল আপনাকে, পাইপ দিয়েছিল? হ্যাঁ 2 হাত ভাজছে, তারপরে 2 পাও ভাজছে, তারপর আমি পাইপটা সহজে ঢুকাইতে চাই না, মানে
এমন মোটা পাইপ গলার ভিতরে মানে এভাবে মুখ চেপে ধরা ঢুকায় দেয় তাই, ঠিক আছে? মানে এত কষ্ট হয়েছে, মানে আমার দম তো আটকে আসতেছে যখন পাইপ দিয়ে পানি দেয় এগুলা বের করে, মানে বাগানে পানি দেয় পাইপ দেখেছেন? হ্যাঁ, অনেক মোটা পাইপ, ওইটাই মোটা পাইপ। হ্যাঁ হ্যাঁ, অনেক মোটা পাইপ ছিল। তার কত নোংরা কার্পেটের মধ্যে ঢুকিয়ে চাললাম জানে। যাই হোক, যারা এসব চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। হ্যাঁ, পাইপটা কিন্তু গলার ভেতর দিয়ে যাবে। যাই হোক, তারপর তো মানে অনেক কষ্ট হয়েছে, মানে হাত তো বাঁধা, মানে লড়তে পারতেছি না, চড়তে পারতেছি না, দেখতাম কান্না করতেছে, আমার এদিকে কষ্ট লাগছে, মানে আইটু আমি মরে গেতাম এরকম লাগতেছে আমার কাছে। তো আমার আম্মু আর কি চিন্তা দেখতে পারতেছে না, আমার আম্মু ঘুইরা কাঁদতেছে যে তাড়াতাড়ি করেন, ও মনে আর বাঁচবে না, এরকম করতেছে কেন। তো ওয়াশ করছে, ওয়াশ করার পর আর কি 1 ঘন্টার মতো ছিল না, পরের দিন দেখে যে সুস্থ হয়েছে। তো সুস্থ হওয়ার পর পরের দিন আর কি ছেড়ে দেয়। পরে বাসায় আসি, বাসায় আসার পর দেখি ও কল দিছে, কল পর রিসিভ করলাম, রিসিভ করার পর বললো তুমি কিছু করছিলাম, বললাম যে না আমি কিছু করিনি। ও আর কি জানে না কথাটা, আমি যে এত কিছু হয়ে গেছে আমার, বললো কি আমাকে দেখা করো। মা তখন ছিল না বাসায়, ঠিক আছে, বোনের বাসায় ছিল, ভাবি আমার সাথে ছিল। ভাবিকে বললাম যে দেখা করতে যাই আমি, বলে আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসে পড়ো, আম্মু আসার আগেই যেমন এসে পড়ো, তাহলে কিন্তু আমাকে বকবি। তো দেখা, ও আবার হায়দ্রাবাদ আসলো, আসার পর দেখা করতে গেলাম। তো ও আর কি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, সেখানে আর কি বার্গার খাইতে দিচ্ছিল। আর আমাকে বলছে কোনো কঠিন জিনিস খাইতেই না, মানে কলা দিয়ে পাইপ ঢুকেছে, আমি কিছুই খাইতে পারতাম না। তো আমাকে খাওয়াইতে চাইতেছে, আমি খাইতেছি না। বলে কেন, কি প্রবলেম? আর বারবার দেখতেছে যে গলা এখান থেকে লাল ছিল। তো বলে কি সে, মানে আমি কিছু বুঝছি না, তোমাকে অসুস্থ লাগতেছে। তো বলে কি সত্যি করে বলো তো আমার কাছে, মিথ্যা কথা বলবো না, আমি কিচ্ছু বলবো না। তখন আমি বললাম আর কি সব কথাটা। তো বলার পর আমাকে একটা থাপ্পড় মারছে। ওকে, থাপ্পড়ের রেশটা কিছুক্ষণ থাকুক, আমরা এই ফাঁকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি। থাপ্পড়ের পরের কাহিনীটুকু আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে চাই। এবং যারা এই ধরনের কাজ করেন ইমোশনালি, আজকে আমি একটু বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবনের গল্প আসলে জীবনের মতো, এখানে আসলে কোনো অ্যাডভাইস আমরা দিই না, কখনোই দিই না এবং দিবও না কখনো। এবং প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে যাদেরকে আমরা এখানে নিয়ে আসি তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আজকে যিনি এখানে এসেছেন মুক্তার বয়স 18 বছরের কিশোরী আমরা বলতে পারি তাকে, এবং তার কিশোর জীবনের যে অভিজ্ঞতা, কিশোর জীবনের যে ফিলিংস, কিশোর জীবনের যে লাভ, সেই লাভটি কিন্তু অনেক কিশোর কিশোরীর মধ্যেই রয়েছে। তারা যাতে কোনো ভুল না করে সেজন্য আজকের হ্যালো 8920 অনেক বড় একটা এক্সাম্পল হতে পারে। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে জায়গাটিতে ছিলাম, যে সাইফুল এটা জানার পরে আপনাকে একটা ঠুস করে একটা চড় মেরেছিল, রাইট? ওকে, তারপর যে ও বললো যে তুমি এখনই এই ধরনের কাজ করতে চাও, তাহলে তুমি তোমার বিয়ে করলে তো তখন তুমি, আমি তো তোমার কিছু বলতেই পারবো না, তখন তো এরকম করবা। আমি বললাম যে না, তখন কি এরকম করবো, হয়তো তখন তোমাকে পাবো, তখন তো আর এই কাজটা ভুলেও করতে চাবো না, হয়তো তোমাকে পাবো না বলে এই কাজটা করতে চাইছি। আমাকে বুঝাইলো দেখো এই ধরনের কাজ কোনোদিনও করো না, এগুলো ঠিক না। তারপরে আমাকে বললো যে ঠিক আছে বাসায় চলে যাও, এখন আর যেহেতু অসুস্থ তোমার থাকতে হবে না আমার সাথে। অসুস্থ? হ্যাঁ, ও বাসা পর্যন্ত আমাকে দিয়ে আসলো। মানে তখন মানে কথা বলতে পারি না ভালো মতো, মানে ফ্যামিলির কারণে, ফ্যামিলি অনেক বকে। তখন আমি বললাম যে ও আমাকে একটা মোবাইল দেয় চুরি করে। হ্যাঁ, তো মোবাইল। আপনি এর আগে কার মোবাইল থেকে কথা বলতেন? আমার মার মোবাইল দিয়ে কথা বলতাম। মার মোবাইল থেকে? মার মোবাইলটা কি বাসায় থাকতো নাকি মা নিয়ে যেত? না, বাসায় থাকতো, নিয়ে যেত না। উনি কি করতেন? কিছু করতো না। ওকে, হ্যাঁ। তো আপনাদের সংসার চলতো কিভাবে? টাকা পয়সা কে দিত? আমার বাবা যেমন ছিল সে পর্যন্ত আমাকে আমারটা দিত আর কি, আমার মারটা আমার ভাইয়া দিত। আপনার খরচটা আপনার বাবা দিতেন, আর মার খরচটা আপনার বড় ভাই চালাতেন, তাই তো? হ্যাঁ, তারপর মোবাইল কিনে দিল আপনাকে? হ্যাঁ, মোবাইল কিনে দিল। মোবাইল কিনে দেওয়ার পর আর কি আমার বাসায় এসে আর কি মোবাইলটা দিয়ে যায়। বাসায় এসে? হ্যাঁ, বাসায় এসে বলতে বাসার সামনে আসে। তো বললাম আমি তো আজকে বেরোতে পারবো না, তো আমার বাসার সামনে এসে মোবাইল দিয়ে যাও। আমার বাসাটা তো চিনতো, তো বাসার সামনে এসে 1 মিনিট দাঁড়ানে মোবাইলটা দিয়ে তারপর চলে গেছে। মোবাইলের সিম টিম সব ও দিয়ে গেছে আর কি। ওই মোবাইল দিয়ে কথা বলি যখন বাসায় সবাই ঘুমিয়ে যায়, ধর 12টার পর সবাই ঘুমিয়ে যায়, তখন 1টা বা 1:30টার পর কথা বলি ওর সাথে। রাত্রে ছাড়া আর কথা বলতে পারতাম না। তো একদিন শুনি আমার বাবা মারা গেছে, তো সেখানে গেলাম। ও বললো যে ঠিক আছে যাও। আমি বললাম যে কার সাথে যাবো? এখন আমার ভাইয়া ওরা যেতে যাচ্ছে না। মানে ভাইয়া যেতে যাচ্ছে না বলতে, ভাইয়া বলছে আমি একটু পরে যাবো। আমি তো সবার ছোট, তো আমি আমার বাবাকে আমার অনেক ভালোবাসতাম, তো আমি আর সহ্য করতে পারছি না। আমি বললাম এক্ষুনি যাবো, তো আমার মাও যেতে পারতেছে না। তো আমার কাছে টাকা ছিল না, কিভাবে যাব? এখন আমার বোনের কাছে টাকা ছিল না, আমার দুলাভাই আবার দেশের বাড়িতে গেছিল। তো ওরে বললাম যে দেখো আমি তো যাব, আমার কাছে টাকা নেই। তো আমাকে আইসা 3000 টাকা দিয়ে গেল। তখন মানে আমার বোনেরা আমার গাড়িতে উঠাই দিছে, যে বলছে ঠিক আছে আপনারা যান। কোথায় যাচ্ছেন? ওই রাজশাহীতে। আমার বাবা মারা গেছে তো ওই জন্য। ও মাই গড, বাবা কিভাবে মারা গেল? বাবা হঠাৎ করে মারা গেল, ভালোই ছিল। এখন বলতেছে আর কি ওখানে কিভাবে মারা গেছে এটা তো জানি না, এমনিও হয়তো মারা গেছে। এখন আমরা যতটুকু সন্দেহ করি যে আমার সৎমা হয়তো মেরে ফেলছে, এরকম একটা কিছু। সৎমা মেরে ফেলেছে আপনারা সন্দেহ করেন আপনাদের জায়গা থেকে? ঠিক আছে, সন্দেহ ব্যাপারটা আসলে প্রুফ ছাড়া আমরা নাই বাই গেলাম ওদিকে। হ্যাঁ, তারপর? তো ওইখান থেকে আমরা সব ভাই বোন যাই। যাওয়ার পর তারপরে দেখি ওরা বলছিলাম যেতে, ও বলে যে না আমাকে কি পরিচয় দিবা? যার পর অনেকে জিজ্ঞেস করবো এটা কি, আর তোমার ভাই তো জানতে এটা তো তোমার অনেক বকবে।
তো আমি মোবাইলটা নিয়ে যাই, এটা আমার ভুল হয়। মোবাইলটা নিয়ে যাওয়ার পর আমার ভাইয়া দেখে ফেলে যে মোবাইল কার। তো বললাম কি মোবাইলটা আমার ওই যে আমার মামাতো ভাই ছিল, যে ওই মহিলার আর কি ভাইয়ের ছেলে। বললাম ওর। বললো কি যে না ওর মোবাইল না। আচ্ছা বললো যে ঠিক আছে ওর মোবাইল না, প্রমাণ হবে এটা কার মোবাইল। তো ওখানে যেহেতু অনেক মানুষজন ছিল কিছু বলে নাই, মনেটা মনে রাখছে আর কি। তো ও ভাইয়াকে আর কি আলাদা জিজ্ঞেস করছে মোবাইলটা কি ওরে কি কোনো মোবাইল দিছো? তো বললো না তো আমি ওর কোনো মোবাইল দিইনি, তো কথা বলার জন্য। তখন ও আর কিছু বললো না, বাসায় আসলো। বাসায় আসার পর দুলাভাইকে বলে দিল যে আপনার ফ্রেন্ড ওর মোবাইল দিছে। তো দুলাভাই আর কি আমার প্রতি একটু রাগ ছিল, যে আমাকে বললো কি ব্যাপার ওর মোবাইল নিছো কেন, অনেক বকছে আর কি। মোবাইলটা খুঁজছে, মোবাইলটা ভেঙে ফেলবে এরকম একটা কিছু, তোর সাথে সম্পর্ক রাখতে দিবে না। তো এর মধ্যে বলতেছে যে তুই দেখা করো দেখা করো। তো আমি দেখা করতে গেলাম, সেদিন না বলেই দেখা করতে গেছি। সকাল 12টা বাজে বের হয়েছি, ওর সাথে দেখা করতে গেলাম। এদিকে আমার মোবাইলের নাম্বার ওরা জানে না, জানতো একমাত্র আমার ভাবি। সেদিন আমার ভাই আমার ভাবিকে আর কি কসম কাটে বলছে যে ওর কোনো নাম্বার আছে কিনা। তো নাম্বারটা আমি দিতে বাধ্য হয়েছে, যে নাম্বারটা হ্যাঁ আছে। তো ফোন দিয়ে বললো যে কোথায়। তো বললো আমি এক বান্ধবীর বাসায় গেছি। বলে কোন বান্ধবীর বাসায় গেছে? এখন যে বান্ধবীর কথাই বলবো বাসায় যে খোঁজ করবে যে আসলে বান্ধবীর বাসায় গেছে কিনা। এখন আমি তো আছি ওর সাথে। এখন ও বলতেছে যে তুমি যে আসছো এখন তো তোমার বাসায় গেলে অনেক মারবে, আমার উপরে নিয়ে রাগ। বললাম যে না ঠিক আছে। আমি বললাম যে মায়ের খেলে খাবো, তারপর আসছি, যখন যাবো না পরে যাই। তো 12টা বাজে গেছি, 5টা পর্যন্ত টিএসিতে ছিলাম আমরা। অনেকক্ষণ টিএসিতে বসেই ছিলাম, দুজন মিলে অনেক কথা বলছি। বাসায় আসতে আসতে প্রায় 7টা বেজে যায়। তো বাসায় আসি, বাসায় আসার পর মানে আমার মা যেটা বলতেছে যে এখন আসিস না করে ঘরে, তো ভাই আছে তুলে গেছে, ধরো আসলে অনেক মারবো। তো ওই কথা আমার শুই না বলছে। আমার ভাই আবার কি করছে, হাত চাইনা ধরে ভিতরে নিয়ে গেছে। তো আমার পার্সে মোবাইল ছিল, তুলা ভাই মোবাইল করে খুঁজতেছে। তো আমার পার্সে হাতে থেকে মোবাইলটা নিয়ে নিছে, নিয়ে সাথে সাথে মোবাইলটা ভেঙে ফেলছে। তো আমাকে অনেক মারছেও, আমার ভাই আমাকে অনেক মারছে, আমার দুলা ভাইও মারছে সাথে, যে কেন গেলি, ঘুরতে গেলি কেন। তো ওই ছেলের ফোন দেওয়া ইচ্ছা মতো যা বলার অনেক কিছু বলছে, ওরে অনেক কিছু বলছে। যে বললাম ওর একটা কিছু বলে অভিমান করে, যেহেতু ওরা বকা দিয়ে কথা বলছে, এই জন্য ওর বেশি অভিমান করছে। এখন আমি ফোন করছি পরে আমাকে তুই করে বলতো, তুই আমার কোনোদিন ফোন দিবি না, তোর ফ্যামিলি যে তোমাকে এতগুলো কথা বলছে, তুই আমাকে কোনোদিন ফোন দিবি না। আমার কথা হলো যে আমার ফ্যামিলি তো বলছেই তোমার কারণে আমি গেলাম এই পর্যন্ত, কিন্তু তুমি আমার উপরে রাগ করলে কেন? আমার ফ্যামিলি হয়তো বলছে, আমি যে তোমাকে কিছু বলিনি, তাহলে একটা কথা ছিল। তো বলে ফোন দিবি না। তো আমি কি করলাম যে ফোন দিলাম না, মানে অনেক কষ্ট হইলো। তারপর 2 দিন আর কি ফোন দিইনি, আমি একদিনের ফোন না দিয়ে থাকতে পারতাম। 2 দিন পর ফোন দিছি, ও ফোন দিয়ে তেরা কথা বলতো, ফোন দিছো কেন, আমার ফোন মানে আপনি আপনি করে বলতো, তুমি করে বলতো না। তো একসময় বিরক্ত হয়ে গেলাম যে যতবারই কল দিচ্ছি, দীর্ঘদিনই কল দিচ্ছি, আমার সাথে কথা বলতেই চাচ্ছে না। মানে একটা মনে মনে একটা জিত করলাম যে না আমি আর ফোন দেবো না, যদিও আমাকে সত্যি পারবে ও আমাকে ফোন দিবে। আর কি ব্রেকআপ হলো আমাদের, ব্রেকআপ হয়ে গেল। হ্যাঁ ব্রেকআপ হয়ে গেল। তো এখানে আমি পরীক্ষাটা দিলাম, 8 পরীক্ষাতে 9-এ উঠছে আর কি, 9-এ ভর্তি হয়েছি। মানে প্রেম চলছিল ক্লাস 8-এ থাকা অবস্থায়? হ্যাঁ। ওকে। আমি মনে করছি সাথে আমার সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, আর মনে হবে না। আমার দুলাভাই আরেকটা ছেলে আনে বিয়ে করার জন্য,